আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে গুরুমণ্ডলের গড় ঘনত্বের মান কত। অপশনেতে বলছে 4.29 থেকে 5.66 গ্রাম পার ঘন সেমি, বিতে বলছে 3.32 থেকে 5.2 গ্রাম পার ঘন সেমি, অপশন সিতে বলছে 2.7 থেকে 2.75 গ্রাম পার ঘন সেমি এবং অপশন ডিতে বলছে 3.2 থেকে 7.2 গ্রাম পার ঘন সেমি। তাহলে গুরুমণ্ডল এবং আমাদের যে ভূত্বক, গুরুমণ্ডল, শিলামণ্ডল, ভূত্বক রয়েছে, তারপরে গুরুমণ্ডল রয়েছে এবং তারপরে রয়েছে আমাদের যে কেন্দ্রমণ্ডল। এই তিনটে মণ্ডলের যে গড় ঘনত্ব সেটা আমাদের জানতে হবে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হচ্ছে গুরুমণ্ডলের ক্ষেত্রে 3.32 থেকে 5.2 গ্রাম পার ঘন সেমি এবং ভূত্বকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের শিলামণ্ডল, সেটা হচ্ছে 2.7 থেকে বা 2.70 থেকে 2.75 এবং কেন্দ্রমণ্ডলের ক্ষেত্রে যেটা হয়ে থাকে 10 থেকে 10.6 গ্রাম পার ঘন সেমি। নেক্সট হচ্ছে হালকা যে মহাদেশীয় পাতটি যখন সক্রিয় হয়ে ভারী মহাদেশীয়, অর্থাৎ হালকা মহাদেশীয় পাত সেটা যখন সক্রিয় ভারী মহাসাগরীয় পাতের উপরে উঠে আসে তখন তাকে কি বলে? তাকে বলছে সাবডাকশন, অবডাকশন, প্লেট টেকটনিক, ইমব্রিকেট চ্যুতি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যখন ভারী মহাদেশীয় পাতের উপরে উঠে আসে সক্রিয় হয়ে ভারী মহাসাগরীয় পাতের উপরে আমাদের যে মহাদেশীয় পাত উঠে আসে তার তখন বিপরীত অবস্থা হয়ে থাকে, তাহলে এটাকে বলা হয় থাকে বিপরীত নিমজ্জন। অর্থাৎ মহাসাগরীয় পাতের উপরে উঠে আসাকে বলা হয় অবডাকশন এবং মহাদেশীয় পাতের উপরে উঠে যাওয়াকে বলে সাবডাকশন। অর্থাৎ এক্ষেত্রে হালকা যে মহাদেশীয় পাত যখন সক্রিয় হয়ে ভারী মহাসাগরীয় পাতের উপরে উঠে আসে তখন তাকে বলা হয় অবডাকশন বা বিপরীত নিমজ্জন। 3 নম্বর কোয়েশ্চেনটা দেখে নেব। সমস্থিতি সংক্রান্ত সাইমেটোজেনি ধারণার প্রবর্তক হলেন সি.ই. ডাল্টন, পি. বোমার, হেপফোর্ড, লেস্টার কিং। সমস্থিতি যেটা আইসোস্টেসিস সেই সংক্রান্ত সাইমেটোজেনি ধারণার প্রবর্তক হলেন লেস্টার কিং, অর্থাৎ এলসি যেটা কিং। নেক্সট হচ্ছে রিকাম্বেন্ট ভাঁজের অক্ষ বরাবর ফাটল সৃষ্টি হয়ে বাহু বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? পাখা ভাঁজ, সমপ্রবণ ভাঁজ, একনত ভাঁজ নাকি উদ্ঘট্ট ভাঁজ? রিকাম্বেন্ট ভাঁজের অক্ষ বরাবর যে অ্যাক্সিস বরাবর যে ফাটল সৃষ্টি হয় এবং বাহুটা বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে বলা হয় থাকে উদ্ঘট্ট ভাঁজ। নেক্সট কোয়েশ্চেন, ফলজি অংশে সৃষ্ট প্রায় অর্ধগোলাকার অনুচ্চ অবশিষ্ট ভূমিকে বলা হয় পলজি ক্ষেত্র, ককপিট, কাস্ট টাওয়ার নাকি হামস? পলজি অংশে যেখানে অর্ধগোলাকার অনুচ্চ অবশিষ্ট ভূমিভাগকে বলা হয় থাকে ককপিট। নেক্সট, প্রান্ত প্রাচীর এবং স্থলভাগের মধ্যবর্তী অংশে অগভীর লেগুন গড়ে উঠলে তাকে কি বলে? বোট চ্যানেল, প্রান্ত লেগুন প্রাচীর, অ্যাটল লেগুন নাকি প্রান্ত দেশীয় হ্রদ? প্রান্ত প্রাচীর এবং স্থলভাগের মধ্যবর্তী যে জায়গাটা সেইখানে যদি অগভীর লেগুন তৈরি হয় তাকে বলা হয় থাকে নৌখাত বা বোট চ্যানেল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 7 নম্বর, যেখানে বলছে পৃথিবীর বৃহত্তম নদী গঠিত বদ্বীপের নাম কি? পৃথিবীর মধ্যে বৃহত্তম নদী গঠিত দ্বীপের, নট বদ্বীপ, দ্বীপ বলেছে এখানে, বদ্বীপ হলে অবশ্যই আমাদের গঙ্গা বদ্বীপ সুন্দরবন হয়ে যেত, কিন্তু এখানে বলেছে পৃথিবীর বৃহত্তম গঠিত দ্বীপের নাম গাঙ্গেয় বদ্বীপ। আচ্ছা, ব্রহ্মপুত্রের হ্রদের মাজুলি দ্বীপ, এটাও নয়। আমাজন এবং প্যারা নদীর ইলহ্যাড মারাজো নাকি কোনোটি নয়? এক্ষেত্রে শুধুমাত্র দ্বীপের কথা বলেছে, তাই সঠিক উত্তর হয়ে যাবে অ্যামাজন ও পারা নদীর ইলহ্যাডে মারাজো। নেক্সট 8 নম্বর কোয়েশ্চেন, পরস্পরের দিকে অগ্রসরমান দুটি নদীমাকের মধ্যবর্তী সরু একফালি ভূভাগকে বলা হয় বাঁক গ্রীবা, বাঁক সেতু, হ্রদ প্রাক সীমান্ত নাকি নদী সীমারেখা? পরস্পরের দিকে
অগ্রসরমান দুটি নদীবাঁকের পরস্পরের দিকে অগ্রসরমান দুটি নদীবাঁকের মধ্যবর্তী যে সরু অংশ, যে ভূভাগ, সেটাকে বলা হয়ে থাকে আমাদের বাঁক গ্রীবা। অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে ক্ষারধর্মী পেডোকাল শ্রেণীর কালো রঙের সোলেনজ মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? স্যালিনাইজেশন, অ্যালকালাইজেশন, গ্লেইজেশন নাকি ক্যালসিফিকেশন? এখানে বলেছে সোলেনজ জাতীয় মৃত্তিকা সৃষ্টি হয় কালো রঙের। এটাকে বলা হয়ে থাকে, যে প্রক্রিয়ার মাধ্যমে এটা সৃষ্টি হয়ে থাকে ক্ষারধর্মী মৃত্তিকায়, সেটাকে বলা হয় অ্যালকালাইজেশন। ক্ষারধর্মী, অ্যালকালাইন। পরেরটা আমরা চলে যাব, ভৌত বিচূর্ণ ভবনের ফলে সৃষ্ট মৃত্তিকাকে বলা হয় রেগোলিথ, টেরাস মৃত্তিকা, বালুকাময় মৃত্তিকা, কঙ্কালসার মৃত্তিকা। কারণ ভৌত বিচূর্ণ ভবন, চূর্ণ বিচূর্ণ ভবন অর্থাৎ বিচূর্ণ ভবনের ফলে যে মৃত্তিকা সৃষ্টি হয়, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পরে একেবারে শেষ পর্যায়ে যে ভৌত বিচূর্ণ ভবনের ফলে সৃষ্ট মৃত্তিকাকে কঙ্কালসার মৃত্তিকা বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, আর্দ্র জলবায়ু অঞ্চলে মৃত্তিকার কর্দমের পরিমাণ বেশি থাকে। কারণ কি বলছে এখানে বৃষ্টিপাত বেশি হলে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পায় এবং পিএইচ হ্রাস পায়। একদম ঠিক কথা। 2 নম্বরে কি বলছে, আর্দ্র ক্রান্তীয় অঞ্চলের সোডিয়াম, বৃষ্টিপাত বেশি হলে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পায়, এটাই পিএইচ হ্রাস পায়। এবং আর্দ্র জলবায়ু অঞ্চলে মৃত্তিকা কর্দমের পরিমাণ, আচ্ছা আর্দ্র জলবায়ু অঞ্চলে মৃত্তিকার কাদার পরিমাণ বেশি থাকে। বৃষ্টিপাত এক নম্বর, এ তো ঠিক রয়েছে। বিতে বলছে বৃষ্টিপাত বেশি হলে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পায়। হাইড্রোজেন আয়ন অর্থাৎ এইচ যেটা রয়েছে আমাদের এইচ প্লাস, সেই ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের যে গাঢ়ত্ব সেটা বৃদ্ধি পায় এবং পিএইচ ভ্যালু সেটা কিন্তু হ্রাস পায়। আচ্ছা, 3 নম্বরে বলছে বা সিতে বলছে ক্রান্তীয় অঞ্চলে সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়ামের মৃত্তিকা থেকে অপসৃত। ক্রান্তীয় আর্দ্র জলবায়ু অঞ্চল, যেটা বারবার ক্রান্তীয় বলছি, এক্সট্রিমলি সরি। আর্দ্র জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত বেশি হওয়ার দরুন কী হয়, ক্রান্তীয় অঞ্চলে সেই আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে সোডিয়াম এবং পটাশিয়াম ও অ্যালুমিনিয়াম মৃত্তিকা থেকে অপসৃত হয়। অর্থাৎ এ বি সি তিনটেই সঠিক রয়েছে। অপশন সি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে কি বলছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস কে একত্রে কি বলা হয়? অবশ্যই সি ফর কার্বন, এইচ ফর হাইড্রোজেন, ও ফর অক্সিজেন, এন ফর নাইট্রোজেন, এস ফর সালফার, পি ফর ফসফরাস। তাহলে অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, যেখানে রয়েছে 13 নম্বর প্রশ্ন। কি বলছে, বিভিন্ন অক্ষাংশে গ্রীষ্মকালীন দিনের দৈর্ঘ্যের পরিমাণ। 0 ডিগ্রি অক্ষাংশে সবথেকে দিনের যত অক্ষাংশের কাছাকাছি, মানে কম অক্ষাংশের কাছে থাকবে, তত কম সময় ধরে দিন লক্ষ্য করা যাবে বা কম সময় ধরে দিনের যে লেন্থ সেটা কম হবে। তাই 0 ডিগ্রি অক্ষাংশের ক্ষেত্রে সবথেকে কম হয়ে যাবে, সেটা হচ্ছে 12 ঘন্টা। তারপরে হচ্ছে 41 ডিগ্রি অক্ষাংশে কত হবে, যেটা হয়ে যাবে আমাদের 15 ঘন্টা। তারপর 631/2 আচ্ছা সরি 631 কেন, এটা 63.5 ডিগ্রি অর্থাৎ 63 ডিগ্রি হাফ মিনিট বা 63.5 ডিগ্রি অক্ষাংশে হয়ে যাবে 1 মাস, এবং 65 ডিগ্রি বা তার থেকে বেশি যে অক্ষাংশ সেখানে হয়ে যায়, সরি আমি ভুল বলছি, আচ্ছা 63.5 ডিগ্রিতে হয়ে যাবে 20 ঘন্টা, এবং 65 ডিগ্রি অক্ষাংশ হয়ে যাবে 1 মাস দিনের দৈর্ঘ্য হয়ে থাকে। তাহলে সেই অনুযায়ী সাজালে যেটা দাঁড়াচ্ছে সেটা আমরা দেখে নেব, সেটা হচ্ছে অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 14 নম্বর। ময়দা শিল্পের বিকাশের জন্য আদর্শ জলবায়ু হলো শুষ্ক আবহাওয়া, আর্দ্র আবহাওয়া, নাতিশীতোষ্ণ আবহাওয়া, নাকি সবগুলি প্রযোজ্য? ময়দা শিল্প ক্ষেত্রে যেটা আদর্শ জলবায়ু, সেটা আর্দ্র বা নাতিশীতোষ্ণ জলবায়ু হবে না, অবশ্যই শুষ্ক আবহাওয়া সঠিক হয়ে যাবে এক্ষেত্রে। ভারতবর্ষের জনসংখ্যা নিয়ন্ত্রণের পরিবার পরিকল্পনা নীতি প্রথম গ্রহণ করা হয়েছিল কত সালে? 1949 সালে, 1952 সালে, 1967 সালে, 1956 সালে। ছোট পরিবার সুখী পরিবার, এই যে কনসেপ্ট, সেটা কিন্তু 1952 সালে।
জাপান ও ভারতের যত বছর ব্যবধানে জনসংখ্যা দ্বিগুণ হয় সেটা 280 বছর ও 27 বছর, 180 বছর ও 37 বছর, 295 বছর ও 25 বছর, নাকি 267 বছর ও 37 বছর। জাপান ও ভারতের যে রেশিও অনুপাতে জনসংখ্যার ব্যবধানে জনসংখ্যা দ্বিগুণ হয় সেটা হচ্ছে 267 বছর ও 37 বছর। নেক্সট কোয়েশ্চেন, ভারতের মৌমাছি গবেষণা কেন্দ্র অবস্থিত। আচ্ছা, মৌমাছি সংক্রান্ত বা যে বিদ্যাকে সেটাকে এপিকালচার বলে, এবং এই মৌমাছি যেটা গবেষণা কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরু, হিমাচল প্রদেশের সিমলা, মহারাষ্ট্রের পুনে, নাকি কেরালার কালিকটে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রের পুনে। নেক্সট কোয়েশ্চেন, মানচিত্র স্কেলে যে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন সেটা 1:1,50,000 এবং ওই মানচিত্রে 9 গুণ বৃদ্ধি করলে হবে। আচ্ছা, অপশন এতে বলছে 1:5,000, 1:45,000, 1:50,000, নাকি 1:1646। 1:1.5 লক্ষকে ওই মানচিত্রকে 9 গুণ বৃদ্ধি করলে যেটা হবে সেক্ষেত্রে হয়ে যাবে সঠিক উত্তর আমাদের 1:5,000। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, যেখানে 19 নম্বর কোয়েশ্চেন, স্ক্যাটারিং ডায়াগ্রাম বা বিক্ষেপ চিত্র যেটা সেটা মূলত কীরকম, যেটাকে বলছে ডাইমেনশনাল নাকি আমাদের একমাত্রিক, না 3 ডাইমেনশনাল, বা যেটা না ট্রাই ডাইমেনশনাল, নাকি এটা নন ডাইমেনশনাল অর্থাৎ মাত্রাহীন। স্ক্যাটার ডায়াগ্রাম বা বিক্ষেপ চিত্র মূলত কোনো মাত্রা নেই বা মাত্রাহীন হয়ে থাকে। নেক্সট 20 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব, যেখানে বলছে নিম্নলিখিত কোন ভৌগোলিক টলেমি লিখিত পুস্তক সংশোধন করেন? আল মাসুদি, আল ইদ্রিস, আল বিরুনি, আল খালদুন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আল ইদ্রিস। আল ইদ্রিস তিনি টলেমি লিখিত পুস্তক সংশোধন করেছিলেন। কল্যাণকারী ভূগোলের মূল আলোচ্য বিষয় কি? আঞ্চলিক উন্নয়নের সমতা, নগর শিল্প উন্নয়ন, জীবন কুশলতার ধারণা, ধর্মের মূল্যায়ন। কল্যাণকারী ভূগোলের মূল আলোচ্য বিষয় আঞ্চলিক যে উন্নয়নের সমতার কথা বলেনি, নগর শিল্প উন্নয়নের কথা বলেনি, বা ধর্ম মূল্যায়নের কথাও বলেনি, বলেছে জীবন কুশলতার যে ধারণা। নেক্সট হচ্ছে কোনো বৃহৎ অঞ্চলকে যত ক্ষুদ্র আকারে বিভক্ত করে আলোচনা করা যায় তত দেখা যায় সমরূপতা, বৈষম্যতা, সীমানা বিন্যাস ধারা, নাকি আঞ্চলিক পৃথকীকরণের সাম্যতা। কোনো একটা বৃহৎ অঞ্চল, সে বৃহৎ অঞ্চলের যে বৃহৎ অঞ্চল তাকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে ভাগ করি সেক্ষেত্রে কি দাঁড়াবে, যেটা হবে সেক্ষেত্রে হয়ে যাবে যে তাদের মধ্যে একটা আঞ্চলিক বৈষম্যতা সৃষ্টি হবে। সেক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করলে আলোচনা করা হয় তাতে দেখা যাবে বৈষম্যতা বা ইনভার্সন বা ডাইভার্সিটি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, দৈশিক দূরত্ব যখন পরিবহন ব্যয়ের মাধ্যমে বোঝানো হয় তখন তাকে কি বলা হয়? সামন্ধিক দেশ, সামাজিক দেশ, কালিক দেশ, নাকি অর্থনৈতিক দেশ। অবশ্যই দৈশিক দূরত্ব যখন পরিবহন ব্যয়ের নিরিখে বা মাধ্যমে বোঝানো হয় তখন সেটা অর্থনৈতিক দেশকে রিপ্রেজেন্ট করে। নেক্সট আমরা চলে যাব, ভারতের ব্যস্ততম এবং প্রাচীনতম জাতীয় সড়ক পথের বর্তমান নাম কি? NH2, NH1, NH19, NH7। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান নাম জানতে চাইছে, তাই হয়ে যাবে NH19। নেক্সট হচ্ছে প্রাকৃতিক গ্যাসের সর্বাধিক পরিমাণে কোনটি থাকে? ইথেন, বিউটেন, প্রোপেন, নাকি মিথেন। আমাদের প্রকৃতিতে যে সমস্ত কম্প্রেসড ন্যাচারাল গ্যাসগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বেশি মাত্রা থাকে যেটা জৈব গ্রিনহাউস গ্যাস নামে পরিচিত, সেটা হচ্ছে CH4। আধুনিক অর্থনীতিতে শিল্প হিসাবে পরিচিত লৌহ ইস্পাত শিল্প, পেট্রোরাসায়নিক শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প, নাকি সবগুলোই প্রযোজ্য। আধুনিক যে অর্থনীতিতে শিল্প নামে পরিচিত মোটর গাড়ি নির্মাণ শিল্প হচ্ছে শিল্প হিসাবে পরিচিতি লাভ করেছে। পেট্রোরাসায়নিক শিল্পকে সানরাইজ বলা হয়ে থাকে বা উদীয়মান শিল্প বলা হয়ে থাকে, এবং সমস্ত শিল্পের মূল খুঁটি বলা হয়ে থাকে লৌহ ইস্পাত শিল্পকে।
এবং অর্থনীতিতে শিল্পের শিল্প বলা হয় মোটর গাড়ি নির্মাণ শিল্পকে। নেক্সট কোয়েশ্চেন চলে যাব 27। গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটককে গালি ও নালি ক্ষয়কে স্থানীয়ভাবে কি বলে? অপশনে তো বলছে খার্স, বিতে বলছে কোটার, সিতে বলছে চোস। চোস তো বলা হয়ে থাকে পাঞ্জাবে, নাকি সবগুলি প্রযোজ্য? অবশ্যই মহারাষ্ট্র, কর্ণাটক এবং আমাদের গুজরাট অর্থাৎ দক্ষিণ পশ্চিম ভারতে গালি বা নালি ক্ষয়কে বলা হয়ে থাকে খর্স। অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। তুলাইপঞ্জি, কালা নামক ইত্যাদি ভারতের কোন ধরনের ফসল হিসাবে পরিচিত? চা, বাদাম, ধান নাকি গম? এক্ষেত্রে এগুলি সবই হচ্ছে আমাদের ধানের প্রজাতি। নেক্সট কোয়েশ্চেন, রস্টের স্তর তত্ত্বের উপর প্রথম স্তরের রস্টের যে স্তর তত্ত্ব রয়েছে সেখানে প্রথম স্তরের মূল বৈশিষ্ট্য নিম্নলিখিত কোনটি? অপশন তো হচ্ছে স্থিতিশীল সমাজ, কাঁচামালের চাহিদার ক্রম পরিবর্তন, বিনিয়োগের প্রসার, ব্যক্তিগত সামাজিক বিলোচনের সূচনা। সঠিক উত্তর হয়ে যাবে স্থিতিশীল সমাজ। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, বিশ্ব উষ্ণায়নের মূল অর্থ কী? অবাধ ব্যবসা বাণিজ্য, নিয়ন্ত্রিত বিনিময়, উদারীকরণ নাকি কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব আয়ন বা আমাদের যে গ্লোবালাইজেশন তার মূল অর্থই হচ্ছে সেটা হচ্ছে উদারীকরণ। কে ছদ্ম বেকারত্বের ধারণার উদ্ভাবন করেন? জন কেইন্স, অমর্ত্য সেন, জন রবিনসন, অ্যালফ্রেড মার্শাল। রবিনসন হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। যে ক্ষেত্রে ডিসগাইজড আনএমপ্লয়মেন্টের উদ্ভাবক তিনি জন রবিনসন। টিন, ইস্পাত এবং তামার বিকল্প হিসাবে যে সকল শিল্পের বিকাশ ঘটেছে সেগুলি যে সেরামিক, উচ্চ শক্তির কাঠের তন্তু। এ এবং বি উভয়ই সত্য নাকি এ মিথ্যা বি সত্য? টিন, ইস্পাত, এসএন যেগুলো রয়েছে আমাদের ইস্পাত এবং তামা, কপার, এই যে বিকল্প হিসাবে যে সকল শিল্পের বিকাশ ঘটেছে সেটা হচ্ছে সেরামিক এবং উচ্চ শক্তির কাঠের তন্তু। এই দুটোই হবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, দূষকের পরিমাণ যে নির্দিষ্ট মাত্রা অতিক্রম করলে জীবজগতের উপর ঋণাত্মক প্রভাব পড়ে তাকে বলে দূষক মাত্রা, মাত্রা সম্পাদ বা ডোজ লিমিট, দূষণ পর্যায়, দূষণ কালমাত্রা। দূষকের পরিমাণ যে নির্দিষ্ট মাত্রা অতিক্রম করলে জীবজগতের উপর ঋণাত্মক প্রভাব পড়ে, প্রভাবটা তাকে বলা হয়ে থাকে মাত্রা সম্পাত বা ডোজ লিমিট। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব ফ্রেন্ডস, যেখানে বলছে 34 নম্বর, পরিসংখ্যানের স্বাভাবিক বন্টন বা নর্মাল ডিস্ট্রিবিউশন অফ ডেটা এর ক্ষেত্রে গড়, মধ্যমা এবং প্রচুরক এর সম্পর্ক কি? এক্ষেত্রে গড় সমান মধ্যমা সমান হচ্ছে প্রচুরক হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে, যে সমস্ত রাশিতত্ত্ব ভৌগোলিক পরিসীমার সাপেক্ষে গ্রহণ প্রকাশ করা হয় তাকে বলা হয় পরিমাণগত রাশিতত্ত্ব, গুণগত রাশিতত্ত্ব নাকি কালীন রাশিতত্ত্ব না দৈশিক রাশিতত্ত্ব? যে সমস্ত রাশিতত্ত্ব ভৌগোলিক পরিসীমার সাপেক্ষে গ্রহণ করা হয় ও প্রকাশ করা হয় তাকে দৈশিক রাশিতত্ত্ব বলে। জ্যোতির্বিজ্ঞানে মহাকাশ গবেষণার যে অভিক্ষেপ ব্যবহার করা হয় তাকে নোমনিক, স্টেরিওগ্রাফিক, আর্থোগ্রাফিক নাকি ইকুইডিস্টেন্স অভিক্ষেপ বলে। আমরা জ্যোতির্বিজ্ঞানে মহাকাশ গবেষণার যে অভিক্ষেপ বা প্রজেকশন ব্যবহার করি সেটা হচ্ছে আর্থোগ্রাফিক। নেক্সট হচ্ছে G44C মানচিত্রে অক্ষাংশ ও দ্রাঘিমাংশের বিস্তার হয়ে থাকে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, 30 মিনিট ইন্টু 30 মিনিট নাকি 15 মিনিট ইন্টু 15 মিনিট? এক্ষেত্রে হয়ে যাবে G44C এই মানচিত্র অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ 1:1 ডিগ্রি হিসাবে এটা বিস্তার হয় বা বিস্তার দেখানো হয়। ভারতের যে ব্যবসায়ী যাযাবরদের বলা হয় কি? ভারতবর্ষের যে ব্যবসায়ী যাযাবর রয়েছে আমাদের যে রাজস্থানের, পশ্চিম রাজস্থানে তারা হচ্ছে বাঞ্জারা নামে পরিচিত। সাহারা মরুভূমিতে বেদুইন নামে পরিচিত রয়েছে। নেক্সট হচ্ছে, পৃথিবীর সবথেকে বেশি নিরক্ষর অধিবাসী বসবাস করে ভারতে, চীন দেশে, পাকিস্তানে নাকি সুদানে? পৃথিবীর মধ্যে সার্বিক শতাংশ নয়,
জনসংখ্যা নিরিখে সবথেকে বেশি নিরক্ষর বা ইলিটারেট মানুষ বসবাস করে সংখ্যার হিসাবে ভারতবর্ষ ও ভারতে। প্রতি একক ভর বায়ুতে অবস্থিত জলীয় বাষ্পের ওজন ও শুষ্ক বায়ুর ওজনের অনুপাতকে বাষ্পচাপ আর্দ্রতা অনুপাত নাকি বায়ুর মিশ্রণ অনুপাত নাকি বায়ুর ভর অনুপাত বলে। একক ভর বায়ুতে জলীয় বাষ্পের ওজন এবং শুষ্ক বায়ুর ওজনের অনুপাতকে বলা হয়ে থাকে বায়ুর যেটা মিশ্রণ অনুপাত। বায়ুর মিশ্রণ অনুপাত এটাই হয়ে যাবে আমাদের একক ভর বায়ুতে অবস্থিত জলীয় বাষ্প এবং শুষ্ক বায়ুর ওজনের অনুপাত সেটা হয়ে যাবে বায়ুর মিশ্রণ অনুপাত। এরপর আমরা চলে যাব 41 নম্বর কোয়েশ্চেন। বলছে ওজন শব্দটি আগত গ্রিক শব্দ ওজেইন থেকে, যার অর্থ কি বর্ণ, চাদর, প্রতিরোধ নাকি গন্ধ। ওজন শব্দটি আগত গ্রিক শব্দ ওজেইন থেকে। ওজন হচ্ছে এটা একটি আমাদের যেটা এমন একটা গ্যাস যেটা হচ্ছে গন্ধযুক্ত যেটা গ্যাস, কিন্তু এই যে ওজন এর কথার অর্থ হচ্ছে গন্ধ। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, কোন পদার্থের উপস্থিতিতে অম্ল প্রধান হিউমিফিকেশন প্রক্রিয়াটি সংঘটিত হয়। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হয়ে যাবে এক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। হিউমিফিকেশন প্রক্রিয়াটি যে পদার্থের উপস্থিতিতে অম্ল প্রধান হিউমিফিকেশন প্রক্রিয়াটি হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। পরেরটাই আমরা চলে যাব 43 নম্বর। পুনর্ভব সম্পদ যখন অপুনর্ভব সম্পদে পরিণত হয়, অর্থাৎ আমাদের পুনর্ভব সম্পদ অপুনর্ভব অর্থাৎ রিনিউয়েবল এনার্জি থেকে যখন আমাদের নন রিনিউয়েবল এনার্জিতে পরিণত হয় তখন তাকে জিমারম্যান কি বলেছেন, তাকে বলেছেন অবরুদ্ধ প্রবাহমান, অবাধ সম্পদ, পুনর্ভব প্রবাহমান, আবর্তনীয় সঞ্চিত সম্পদ। সঠিক উত্তর হয়ে যাবে, কারণ এটা পুনর্ভব সম্পদ যখন অপুনর্ভবে পরিণত হচ্ছে আর পুনর্ভব হওয়ার সম্ভাবনা তার থাকছে না, তাই অবরুদ্ধ প্রবাহমান বলেছেন জিমারম্যান। নেক্সট কোয়েশ্চেন, মানব সম্পদের পরিমাণগত দিক নির্ভর করে জনসাধারণের শ্রমের উপর, জনশক্তির সংখ্যার উপর, নাকি শিক্ষার মানের উপর, নাকি কর্মদক্ষতার উপর। মানব সম্পদ বা হিউম্যান যে রিসোর্স সেটার পরিমাণগত দিক নির্ভর করে সেটা হচ্ছে যে জনশক্তির সংখ্যার উপর। এটাই পরিমাণগত দিকের কথা বলেছে, কোয়ালিটেটিভ নয়, আমাদের যেটা কোয়ান্টিটিভ অর্থাৎ যেটা পরিমাণগত দিকগুলোকে বলার জন্য জনশক্তির সংখ্যার উপর এটা নির্ভর করে। আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব 45 নম্বর কোয়েশ্চেন। বাণিজ্যিক কারণে বিপদের লক্ষণযুক্ত, আচ্ছা লক্ষণ, এই জফলাটা হয়তো হবে না এখানে স্পেলিংটা, লক্ষণযুক্ত, আচ্ছা হ্যাঁ লক্ষণযুক্ত, হ্যাঁ ঠিক আছে লক্ষণযুক্ত মানে লক্ষ্য করা যায় এরকম জীব হচ্ছে কোনটি। বাণিজ্যিক কারণে বিপদের লক্ষণযুক্ত জীব হলো, ঠিক রয়েছে সরি, লক্ষণযুক্ত জীব হলো হিমালয়ের ঔষধি গাছ, কস্তুরী মৃগ, আচ্ছা মৃগ তো হবে না, সর্পগন্ধা। বাণিজ্যিক কারণে বিপদের লক্ষণযুক্ত, আচ্ছা বিপদের লক্ষণযুক্ত কথা রয়েছে, এগুলি হচ্ছে না। সঠিক উত্তর আসবে হিমালয়ের ঔষধি গাছ। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, ভারতের জনসংখ্যার পেশাগত কাঠামোতে উপার্জনশীল জনসংখ্যা বেশি দেখা যায় যে এলাকায়। ভারতের জনসংখ্যার পেশাগত কাঠামোতে উপার্জনশীল অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট এবং ভারতের জনসংখ্যার পেশাগত কাঠামোতে উপার্জনশীল জনসংখ্যা বেশি দেখা যায় নগর এলাকায়, পৌর এলাকায়, গ্রামীণ এলাকায় নাকি শহরতলি এলাকায়। এক্ষেত্রে হয়ে যাবে গ্রামীণ এলাকায়। নেক্সট কোয়েশ্চেন, বিভিন্ন তৃণভূমি রয়েছে এবং তাদের যে বিভিন্ন অঞ্চল বা দেশ রয়েছে। ডাউন্স এটা হচ্ছে আমাদের, ভেল্ড হচ্ছে কোথায়, দক্ষিণ আফ্রিকায় হচ্ছে ভেল্ড, আচ্ছা যে ডাউন্স বলা হচ্ছে কোথায়, অস্ট্রেলিয়াতে ডাউন্স। ল্যানোস হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ ব্রাজিলে, ব্রাজিলের ক্যাম্পাস, এবং ল্যানোস হচ্ছে সেটা হচ্ছে কম্বোডিয়া ভেনেজুয়েলাতে।
আরেকবার দেখি, ডাউন্স হচ্ছে অস্ট্রেলিয়াতে, ভেল্ট হচ্ছে সাউথ আফ্রিকাতে, ল্যানোস হচ্ছে কলম্বিয়া ও ভেনেজুয়েলা এবং ক্যাম্পাস হচ্ছে ব্রাজিলে। নেক্সট, ভারতবর্ষের শীতকালীন মৌসুমী বায়ুর নিয়ন্ত্রক হলো উত্তর পূর্ব মৌসুমী বায়ু, মেরু বায়ু, পশ্চিমা জেট বায়ু নাকি স্থানীয় বায়ু। ভারতবর্ষে যে আমাদের পশ্চিমা বায়ু শীতকালে হয়ে থাকে, বা আমাদের যে মৌসুমী বায়ু যে স্থানীয় বায়ু বা প্রবাহিত হয়, এটা নির্ভর করে পশ্চিমা জেট বায়ুর উপর। গুনার মির্ডালের অর্থনৈতিক উন্নয়ন কিসের উপর বেশি প্রাধান্য দিয়েছেন? যেটা হচ্ছে আমাদের অপশনে তো বলছে আন্তর্জাতিক বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্য, শ্রমিকের মজুরি নাকি সবগুলোই প্রযোজ্য। গুনার মির্ডাল অর্থনৈতিক উন্নয়নের উপরে তিনি আন্তর্জাতিক বাণিজ্যের উপরে বেশি প্রাধান্য দিয়েছেন। এবং আজকের সেশনের একেবারে অন্তিম প্রশ্ন চলে এসেছে আমরা, পৃথিবীর বৃহত্তম আর্ঘ কোনটি? আমরা জানি যে আর্ঘ কাকে বলে, সেটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের অপশনে তো বলছে বার এল খালি হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। তো এই ছিল ফ্রেন্ডস আমাদের 50 কোয়েশ্চেন্স। আশা করি এই 50 কোয়েশ্চেন্স আপনাদের আগামী পরীক্ষায় খুবই কাজে লাগবে। যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সংশয় থাকে বা ভুল মনে হয় বা কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, অবশ্যই যুক্তি সাপেক্ষ প্রমাণসহ অবশ্যই ইনফরমেশন সহযোগে কমেন্ট করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন।